আহ, সবাই আসুক, আমি একটু পরে শুরু করছি। অনেকেই ফোন দিচ্ছেন, আমি আসলে লাইভ করছি। এই মুহূর্তে ফোন না দিলে মনে হয় সবচেয়ে ভালো। আমি ফোনগুলি কেটে দিচ্ছি, প্লিজ কেউ ফোন দিয়েন না। আসসালামু আলাইকুম, ভালো আছি ব্রাদার। আমার মনে হয় একটু ওয়েট করি, সবাই আসুক, আসলে আমরা লাইভটাকে শুরু করি। মিঠু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম মিঠু ভাই। বস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটুখানি বলবেন আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সাউন্ড ইজ ইট ক্লিয়ার? সালাম ভাই, থ্যাংক ইউ। মিস ইউ স্যার, থ্যাংক ইউ। বসতা করবে মিঠু ভাই, রাসেল ভাই ছাড়ানোর ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আমি চাই সবাইকে ছেড়ে দিক, একটা সুস্থ পরিবেশ তৈরি হোক। ই কমার্স সেক্টরে যে অস্থিরতা চলছে সেটা কেটে যাক। আমরা মনে হয় একটু ওয়েট করি, সবাই আসুক, আসলে আমরা মনে হয় শুরু করি। একটুখানি আপনি কি বলবেন আমার সাউন্ড কি ক্লিয়ার? আপনি কি শুনতে পাচ্ছেন? যদি একটু লিখতে না, ইয়েস ইট ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই অনেক অনেক ভালো ভালো কমেন্টস করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর 5 মিনিট নিচ্ছি, আমার মনে হয় যে সবাই চলে আসবে, সো দ্যাট উই ক্যান স্টার্ট। সালাম ভাই, রাকিব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, সাউন্ড ক্লিয়ার। আমরা মনে হয় এনিওয়ে অনেকেই চলে আসছে, আমরা মনে হয় শুরু করতে পারি। গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আপনার সাথে আপনাদের সামনে হাজির হয়েছে। অবশ্য আজকে একটু ডিফারেন্ট টপিক নিয়ে আলাপ করার জন্য আপনাদের সামনে আসা বেসিক্যালি। আমি গত 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 লাইভেও আপনাদের সাথে অনেক খোলামেলা আলাপ করেছিলাম, বাট লাস্ট লাইভে আমি অনেক আসলে অনেক এক্সাইটেড ছিলাম, অনেক মেন্টাল প্রেশারে ছিলাম। আই এম সো সরি আপনাদের কাছে, আপনাদেরকে অনেকে হয়তো বকাবকি করেছে, আপনাদেরকে অনেক হয়তো কটু কথা বলেছি, তার জন্য আই এম সো সরি। আসলে সবসময় সব কিছু আসলে সহসাই মেনে নেওয়া যায় না। এনিওয়ে, তো এই জিনিসগুলো আপনারা অনেকেই বোঝার চেষ্টা করেছেন, বুঝতে পেরেছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি গত লাইভে এসে বলেছিলাম যে আমাদের আনন্দের বাজারের সমস্ত কার্যক্রম আমরা স্থগিত করছি অফিসিয়ালি, এবং তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যারা আমাদের আমি আনন্দের বাজারে আগে প্রথমে আমি আমার যারা কাস্টমার আছেন তাদের সঙ্গে তাদের ইস্যু নিয়ে কথা বলবো, তারপরে টোটাল ই কমার্স সাইট নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে, কেন আমাদের এই প্রবলেমগুলি হলো, কেন আমরা প্রবলেম ফেস করছি এবং কী করলে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি, সেই ইস্যু নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে চাই। তো প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে লাস্ট লাইভে আমি বলেছিলাম আমাদের সাথে যারা আছেন এবং যারা অর্ডার করেছিলেন তাদের এই অর্ডারগুলি আমরা গুগল শিট আমি শেয়ার করেছি, একদিনের মধ্যে আমি শেয়ার করেছি। সেখানে হয়তো গুগল শিটের প্রপার ইনফরমেশনগুলি হয়তো আমরা আরেকটু সময় পেলে আরও ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। এনিওয়ে, যতটুকু করে শেয়ার করেছি আপনারা গুগল শিটগুলি আপনারা আজকে ফ্রাইডে, স্যাটারডে, সানডের মধ্যে আপনারা সমস্ত গুগল শিটগুলি আপনারা ফ্লাফ করে আমাদের কাছে দিয়ে দিবেন। অ্যাকর্ডিং দ্যাট এগুলি আমরা শর্ট আউট করে, এগুলি চেক ব্যাক করে, অডিট করে আমরা ইনশাল্লাহ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা রিফান্ড ইস্যুতে চলে যাব। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশনের কিছু নেই। অনেকেই ইস্যুগুলি পজিটিভলি নিয়েছেন, আবার অনেকেই রিউমার ছড়াচ্ছেন, অনেকেই কমপ্লিকেটেড করছেন। আসলে তো সবার মেন্টালিটি এক না, অল ফিঙ্গার্স আর নট ইকুয়াল, সো অল পিপল আর নট ইকুয়াল। সো এর মধ্যেই ভালো কিছু থাকবে, খারাপ থাকবে, এ ভালো মন্দ নিয়েই আমাদের চলতে হয়। আজকে ই কমার্সের যে অবস্থা, এটা আসলে গুটি কয় ভালো, ভালো তো আছে, ম্যাক্সিমাম লোকই ভালো, যারা খারাপ তাদের জন্য আজকের এই পরিস্থিতি আসলে
হয়েছে, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। কেন হয়েছে এই জিনিসগুলো আমি আপনাদের কাছে বলতে চাই। তো অনেকেই, আমি কালকে সকাল থেকে অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাথেই আমার হোয়াটসঅ্যাপে চ্যাট হয়েছে, কথা হয়েছে। আমি দেখেন বরাবরই মতো আজকেও বলছি, আমি আসলে একটা গুড ইন্টেনশন নিয়ে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম এবং গুড ইন্টেনশন নিয়েই আমি বিজনেস শুরু করেছিলাম এবং অ্যাকর্ডিং বিজনেস আমরা করছিলাম। আজকে দেখেন আমরা আনন্দের বাজারের আমাদের যে অফিসের কার্যক্রম ছিল, এটা যারা আপনারা আমাদের অফিসে এসেছিলেন এবং তারা সবাই জানেন, আমাদের বরাবরই আমরা কিন্তু আমাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ডেলিভারিগুলি করছিলাম। এবং আমি সর্বপ্রথম বলেছিলাম যে প্রত্যেকটা ই কমার্সের থেকেই অন টাইম ডেলিভারি যাতে করা হয় সে ব্যাপারে কিন্তু আমি ভয়েস রেজ করেছিলাম। আমি কিন্তু কাস্টমার ফ্রেন্ডলি এবং আমি আপনাদের সাথে খুব ক্লোজলি কিন্তু মেশার চেষ্টা করি। সেই দিক থেকে আমি আপনাদের জিনিসগুলো জানার চেষ্টা করি এবং আপনাদের যে মেন্টালিটি, ওই সেম মেন্টালিটি একজন কাস্টমার হলো আমারও সেটাই হতো। সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমি সবসময় অন টাইম ডেলিভারি করে আসছিলাম। দেখেন আমার কিন্তু কোনো ব্যাকলগ নেই, আনন্দের বাজারে কোনো ব্যাকলগ নেই। রানিং যে লাস্ট যে ক্যাম্পেইনটা ছিল আনন্দের কার্নিভাল, সেই কার্নিভালের আমাদের ডেলিভারিগুলি চলছিল এবং সব কিছুই কিন্তু স্মুথলি আমরা অ্যাকর্ডিং আওয়ার কমিটমেন্ট সেগুলি কিন্তু আমরা স্মুথলি ডেলিভারি করছিলাম। তো রানিং ক্যাম্পিংয়ের মধ্যে আমাদের কিন্তু অলমোস্ট 20% আমরা কিন্তু ডেলিভারি করেছি। যে রেস্ট অফ 80% বা 70 to 80% ডেলিভারি আছে, সেটারও আমরা কিন্তু ডেলিভারি করতে চাই এবং স্মুথলি ডেলিভারি করতে চাই। সামহাও আমরা স্টাক আপ হয়ে গিয়েছি। আসলে তো এটা তো দিন শেষে তো ইজ এ মানি ম্যাটার্স। আমি আপনাকে বললাম যে আমি আপনাকে দিব, কিন্তু সেক্ষেত্রে আমি যদি আপনাকে প্রোভাইড করতে না পারি, আলটিমেটলি লাইবিলিটিসটা কিন্তু আমারই আসে। সো ইন দ্যাট সেন্স আমরা কিন্তু বিশেষ করে আমি আপনাদের কাছে অন টাইম ডেলিভারি করতে সবসময় পছন্দ করি এবং আমি কিন্তু কখনোই ডিলের পক্ষে না। কারণ আমি কিন্তু আগে বলতাম যে স্পেশালি আমি 3টা ব্যাপারে ফোকাস: অন টাইম ডেলিভারি, বেস্ট প্রাইস অ্যান্ড কোয়ালিটি প্রোডাক্টস। এই 3টার উপরে কিন্তু আমি ফোকাস ছিলাম। অ্যাকর্ডিং দ্যাট আমি কিন্তু সমস্ত ডেলিভারি করে আসছিলাম। আমাদের কোনো ব্যাকলগ নেই, আমাদের কোনো ডেলিভারি পেন্ডিং নেই, একটি ডেলিভারি পেন্ডিং ছিল না। সো রানিং যে ডেলিভারিগুলি আছে, যেগুলি আমি করেছি সেগুলি তো আমাদের হয়ে গেছে, আর যেগুলি পেন্ডিং আছে সেগুলি আমি লাস্ট লাইভে এসে বলেছিলাম যে আপনারা আমাদেরকে একটু কোঅপারেট করেন, একটু আমাদেরকে সময় দেন। সো সেই সময়টা আমি আপনাদের কাছে চেয়েছিলাম। অনেকেই এগ্রি এ ব্যাপারে, আবার অনেকেই দেখি যে ডিসএগ্রি করছেন। আসলে ডিসএগ্রি করলে কিছু করার নেই, ইটস টু বি ভেরি অনেস্ট। আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমরা অ্যাকর্ডিং দ্যাট আমরা সমস্ত ডেলিভারিগুলি আমরা কমপ্লিট করে দিব। সো আপনারা গুগল শিটের মাধ্যমে আপনাদের যে অর্ডারগুলি আছে সেখানে অল ইনফরমেশনগুলি দিবেন, ওইগুলি আমরা চেক ব্যাক করে আমরা সেই ডেলিভারিগুলি আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করবো। সো এ ব্যাপারে কারো কোনো কনফিউশনের কিছু নেই। আর অনেকে বলছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাপারে, হ্যাঁ আমি শুরু করব। আমি একটা করে শুরু করি। আমি যদি প্রথমে শুরু করি, দেখেন যখন প্রথম এসওপি আসার পরে কিন্তু আমি না শুধু আমাদের ইন্ডাস্ট্রিটাই কিন্তু একটা কলাপসের দিকে এগিয়ে গেছে। কারণ আজকে আমি যদি বলি, প্রত্যেকটা বিজনেসের একটা মডিউল থাকে, ই কমার্সের একটা মডিউল আছে। সেই মডিউলটা কি? সার্কুলার ফ্লো অফ মানি। সেই সার্কুলার ফ্লো অফ মানিকে রেগুলেটেড করতে হবে, আদারওয়াইজ এই বিজনেস কন্টিনিউ করা ইজ ভেরি ডিফিকাল্ট। এই বিজনেস কেউ করতে পারবে না। হ্যাঁ, করতে পারবে কেউ যদি 1,000 কোটি টাকা নিয়ে এসে আপনাদেরকে যেভাবে সাবসিডি দিয়ে যদি আপনি দিন শেষে যদি বিলিয়ে দেয়, নাথিং টু সে। সো সেখানে তো কেউ করতে পারবে, কিন্তু এ ধরনের কোনো পাগল নেই যে আপনাকে 1,000-2,000 কোটি টাকা নিয়ে এসে আপনাদেরকে সব কিছু বিলিয়ে দিবে, দিন শেষে সে খালি হাত পায়ে নিয়ে চলে যাবে। এই বিজনেস আসলে আমার মতো অনেকেই করতে চায় না। আর আমি স্পেশালি যখন এটা রিয়েলাইজ করেছি যে এই বিজনেসের মডিউলে বিজনেস সাস্টেনেবল ওয়েতে করা ইজ ভেরি ডিফিকাল্ট। একটা সার্টেন টাইম পর্যন্ত গেলে এটাকে অ্যাকোমোডেট করা পসিবল। সেই সার্টেন টাইম কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, সেই টাইমটা কিন্তু আমরা পাইনি। দেখেন এসক্রু অ্যাকাউন্ট, প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে যে ই কমার্স, হোয়াট ইজ ই কমার্স? ই কমার্স ইজ এ ভার্চুয়াল শপ। পিপল উইল কাম, দে উইল বাই দেয়ার প্রোডাক্ট থ্রু ইন্টারনেট, থ্রু দেয়ার ডিভাইস। তো সেখানে মডিউলটা হচ্ছে আপনি পেমেন্ট করবেন অন টাইম,
অন টাইম অ্যাজ পার শিপিং টাইম কোম্পানিগুলো আপনাকে অন টাইম ডেলিভারি করবে। তো সেখানে যদি আমার পয়সা যদি আমি ঠিক মতো না পাই, তাহলে আমি কী করে ডেলিভারি করব, কী করে আমি সেলার পেমেন্ট করব, কী করে আমি আমার কোম্পানি গ্রোথ হবে? এই ইস্যুগুলি নিয়ে কিন্তু আমি যে টক শোতে গিয়েছিলাম, টক শোতে কিন্তু আমি বলেছিলাম, এই ইস্যুগুলি নিয়ে কথা বলেছিলাম। তখন আমি অনেককে ইনভাইট করেছিলাম, অনেকে আমার সাথে এগ্রি করেননি বা আমি বলেছিলাম আসেননি। কিন্তু আজকে যে এসক্রু অ্যাকাউন্টটা হয়েছে, এসক্রু অ্যাকাউন্টের কারণে কিন্তু আমরা সবাই কিন্তু স্টাক আপ হয়ে গেছি, এবং এসক্রু অ্যাকাউন্টের কারণেই কিন্তু সবগুলো কোম্পানি কিন্তু দেখেন স্মুথলি ডেলিভারি করতে পারেনি, সবারই টাকা আটকানো। আমি যখন লকডাউনের মধ্যে যখন 130 টাকা 134 টাকার আমি যখন ডেলিভারি করেছিলাম, তখন কিন্তু আমার হিউজ টাকা এসক্রুতে আটকানো ছিল। আমি কিন্তু সেই সময় একটি টাকাও কিন্তু তারা আমাকে রিলিজ করেনি। তখন কিন্তু আমাদের ওন ফান্ড থেকে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করেছিলাম। পরবর্তীতে আমি যখন সমস্ত ডকুমেন্টস এসএসএল এ সাবমিট করলাম, তারা কিন্তু তালবাহানা শুরু করলো, তারা চেক ব্যাক করছে, তাদের জনগণ নেই, তারা কিন্তু অ্যানালগে কাজ করে, এটা কিন্তু অটোমেশন তাদের হয়নি। দেখেন, আমি যখন সমস্ত ডেলিভারি করে আমি যখন এসএসএলে সমস্ত ডকুমেন্টস যখন আমি সাবমিট করলাম, তারা কিন্তু চেক ব্যাক করার স্টাইলটা কি, তারা প্রতিদিন 15-20 জন 50 জনকে কাছে এসএমএস করে, প্রোডাক্ট পাইলে ইয়েস বলেন, না পাইলে নো বলেন। তাদের কল সেন্টার থেকে ফোন করে, আরে ভাই সবাই কি ফোন ধরবে, অন টাইম কি সবাই ফোন ধরে? আর বাংলাদেশের কন্টেস্টে আপনি সবাইকে এসএমএস দেখি আর এসএমএস রিপ্লাই দিই। এই যে এসক্রু অ্যাকাউন্টটা যে করলো, এই যে এসওপিতে এসক্রু অ্যাকাউন্টটা আপনারা যে ফুট করে করলেন, করার পরে কি হলো, গোটা ইন্ডাস্ট্রিটা কলাপস করে গেছে, গোটা ইন্ডাস্ট্রি একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে যতগুলি প্রবলেম হয়েছে এই এসক্রুর কারণে, এসক্রু অ্যাকাউন্ট করার পরপরই কিন্তু প্রবলেম হয়েছে। এই এসক্রুটা কেন করলো, কারা করেছে, আমি সেগুলি বলবো। আমি যেটা বলছিলাম এসএসএল এর কথা, এসএসএল, তারপরে এসএসএল আমার পা ধরা পর্যন্ত বাকি ছিল, কারণ আমি সমস্ত ডেলিভারি করে দিয়েছিলাম। তারপরেও তারা আমাকে অ্যাট এ টাইমই ফুল পেমেন্ট করেনি। তাদের কথা, আমি যখন একবার তাদের সাথে বসলাম, খুব রাগারাগি করলাম, আমি বললাম সমস্ত ডেলিভারি দিয়েছে, সমস্ত ডকুমেন্টস আমি সাবমিট করেছি, তারাও কিছু চেক ব্যাক করে দেখেছে আমার সমস্ত ডকুমেন্ট, আমি সমস্ত ডেলিভারি কমপ্লিট করে দিয়েছি। তখন তারা আমাকে বললো যে 100% সাকসেস রেটের মধ্যে আমাদের 68% আপনার সাকসেস রেট আমরা পেয়েছি, সো এটার উপরে আমরা ফুল পেমেন্ট ছাড়বো। কিন্তু পরবর্তী তারা 10% পেমেন্ট ছেড়েছিল। কেন, কি কারণে? এই যে ওদের কাছে যে সব কোম্পানি 700-800 কোটি টাকা রয়েছে, এটার দায়ভার কে নিবে? এই টাকাগুলো আমাদের কাছে থাকলে তো আমরা বিজনেসে রোল আপ করতে পারতাম। আজকে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে এসওপি করা হলো, সেই এসওপিতে যে এসক্রু অ্যাকাউন্ট নিয়ে আসা হলো, সেই এসক্রু অ্যাকাউন্টের ম্যারিট ডিম্যারিটস তারা একবার ভেবে দেখবে না, তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করবে না। ফুট করে একটা এসক্রু অ্যাকাউন্ট ইমপ্লিমেন্ট করে দিল, বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি ইস্যু করলো, সমস্ত পেমেন্ট আটকে দিল, পেমেন্ট গেটওয়েগুলি একটা সুযোগ পেয়ে গেল, একটা রেফারেন্স পেয়ে গেল, তারা সমস্ত পেমেন্ট আটকে দিল। কেন, কি কারণে? এখন পর্যন্ত আমাদের এসএসএল এ টাকা আছে, কই পেমেন্ট? আমাদের তো ডেলিভারি সমস্ত ডান, আগের সমস্ত ডেলিভারি কমপ্লিট, তাহলে আমাদের টাকা দেয় না কেন? এটা লায়াবিলিটিস কে নিবে? এটার উত্তর কে দিবে? এই এসক্রু অ্যাকাউন্ট কে করেছে? আমি যতটুকু জানি, ইফ আই এম নট রং, ই ক্যাব থেকে এসক্রু অ্যাকাউন্ট করা হয়েছে। ই ক্যাবের কে করলো? তমাল সাহেব করলো। আরে তমাল সাহেবের তো কোনো ই কমার্স অর্গানাইজেশনই নেই, সে তো কোনো ই কমার্স ওন করে না, সে বছরের পর বছর ই ক্যাবের জেনারেল সেক্রেটারি হিসাবে আছে। হাউ কাম? আরেকজন আছে আসিফ আনাফ, কথা কিছু না হলে লেখালেখি শুরু করে। আপনাদের দায়িত্ববোধটা কোথায়? আজকে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এই যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সাথে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চায়, তার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নের পার্ট অফ ই কমার্স ইজ আ পার্ট অফ ডিজিটালাইজেশন। সেই স্বপ্নটার সাথে আমাদের এই বিজনেসটা ইনভলভ। আজকে আমি কনফিউজ, মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে এই ইস্যুগুলি জানতেন, আমার মনে হয় প্রবলেম সলভ হয়ে যেত। কারণ উনি ই কমার্সের পক্ষে, উনি চান স্টার্ট আপ, যারা ইয়াং জেনারেশন আছে তারা বিজনেস শুরু করুক, স্টার্ট আপ নিয়ে কাজ করুক। কিন্তু এই ইনফরমেশনগুলো আমার মনে হয় যে ওনার কাছে নাই। যদি থাকতো আজকে এই প্রবলেমগুলি সলভ হয়ে যেত। আমি রিকোয়েস্ট করব মাননীয় প্রধানমন্ত্রীকে, যদি উনি কোনোভাবে এই ইনফরমেশনগুলি জানতে পারেন। দেখেন, আজকে একটা ইউনিভার্সিটিতে প্রবলেম হলে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টারফিয়ার করতে হয়, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া সেই প্রবলেম সলভ হয় না। আর যেখানে এত বড় একটা ইন্ডাস্ট্রি, একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, যেখানে 1.8 বিলিয়ন পিপল ডিরেক্টলি ইনভলভ উইথ ই কমার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, 800 million people directly buy their product from e-commerce, তারই ধারাবাহিকতা আজকে বাংলাদেশে ই কমার্স ইজ গ্রোয়িং। এটা একটা নতুন ইন্ডাস্ট্রি, বাংলাদেশের একটা সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিকে কিছু লোক গলা টিপে মেরে ফেলার পায়তারা শুরু করেছে। কেন ভাই, কেন? এটা একটা ইন্ডাস্ট্রি, এটা তো একটা সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। আজকে
ই কমার্স নিয়ে যারা আলোচনা করে তাদেরকে আমি মনে করি ইনভাইট করা উচিত। লাস্ট একটা ইটিভি 71 টিভিতে আমি একটা টক শো দেখছিলাম, সেখানে ডক্টর আশিকুর রহমান উনি অনেক পজিটিভ কথা বলেছিলেন ই কমার্স সম্পর্কে। এই ধরনের লোককে আমাদের ই ক্যাবের প্রেসিডেন্ট করা উচিত। আজকে আমি কথাগুলো বলছি এই জন্য, আমাদেরই সংগঠন ই ক্যাবের ভূমিকা কোথায়, ই ক্যাবের কন্ট্রিবিউশন কোথায়? আজকে গার্মেন্টস শিল্পের যদি কোনো প্রবলেম হয়, সেখানে বিজিএমই যে মন্ত্রণালয়ে বসে তাদের সমস্ত প্রবলেম সেখানে উত্থাপন করে সেই প্রবলেমটাকে সলভ করে সেই রেজাল্টটা তারা নিয়ে আসে। কিন্তু আজকে আমাদের ই ক্যাব, আজকে শ্রমিকা স্যার উনি কী করেন? আজকে তমাল সাহেব কী করেছেন? তমাল সাহেবের সাকসেস, আসিফ আনাবেরদের সাকসেস হচ্ছে গরুর হাটে এসক্রু অ্যাকাউন্টকে ইম্পোজ করা। আরে ভাই, এসক্রু অ্যাকাউন্ট মানে কি? আই এম শিওর আপনি এসক্রু অ্যাকাউন্ট মানে জানেন না। যদি জানতেন তাহলে এসক্রু অ্যাকাউন্ট গরুর হাটে নিয়ে যেতেন না। গরুওয়ালা কি এসক্রু অ্যাকাউন্ট বোঝে বাংলাদেশের কন্টেস্টে? হ্যাঁ, আপনি হাটে যাবেন, টাকা দেবেন, গরু পছন্দ হবে, গরু কিনে নিয়ে চলে আসবেন। এখন আপনি এখন টাকা নিয়ে যাবেন, টাকা রাখবে তমাল সাহেব, টাকা আপনার কাছেই রাখলাম, গরুওয়ালার কাছ থেকে গরু নিলাম, গরুওয়ালা আপনাকে বললো তমাল ভাই উনি তো গরু নিয়ে গেছে, তাহলে আমার পেমেন্টটা দেন। আপনি আমারে বলবেন যে মিঠু সাহেব আপনি কি গরু পেয়েছেন, পেমেন্ট করেছেন? আচ্ছা আচ্ছা, আপনি গরু পেয়েছেন, আচ্ছা তাহলে ওনাকে পেমেন্টটা দেন। এই হচ্ছে আপনাদের পলিসি। এইভাবে কোনো ই কমার্স চলতে পারে, এইভাবে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে। এই ইন্ডাস্ট্রিটা কি, প্রথমে সেটা আগে বোঝার চেষ্টা করেন না। এটা তো একটা ভার্চুয়াল শপ, এটা একটা ভার্চুয়াল শপ, ফিজিক্যাল শপ, ভার্চুয়াল শপ। ফিজিক্যাল শপে কি হয়? ফিজিক্যাল শপে আমরা যাই, পেমেন্ট করি, প্রোডাক্ট কিনি, চলে আসি, অল দ্য সেম। যেটা আমরা ফিজিক্যাল শপে না যাই, সেটা আমরা একটা ভার্চুয়াল শপের মাধ্যমে একটা সিস্টেমের থেকে আমরা প্রোডাক্ট পারচেস করছি। এটার জন্য আমাদের তো অনেক সেট আপ আছে। আমাদের এখানে প্রায় 150 পিপল দে আর ওয়ার্কিং। প্রত্যেকটা কোম্পানিতে একটা 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 এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে, একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে। আরে ভাই, সেই কর্মসংস্থান তো আপনারা করেন না। আজকে কথা বললে তো অনেক কথা বলা যায়, আপনারা ভালো কিছুর পক্ষে কাজ করেন না। আজকে এই ইন্ডাস্ট্রিকে গলা টিপে হত্যা করার জন্য আপনারা একত্রিত হয়েছেন। এটাকে কোনো এটি কারোর জন্যে করছেন, কারো ইন্টারেস্টে করছেন, নাকি লোকাল যত স্টার্ট আপ আছে সব স্টার্ট আপ বন্ধ হয়ে যাক? এর আগে তো অনেক বন্ধ হয়ে গেছে, কিকসা বন্ধ হয়ে গেছে, পিকাবো মনে হয় এখন চলে কিনা আমি জানি না, বাগডোম বন্ধ হয়ে গেছে। প্রিয় সব আগে একটা ভালো একটা স্টার্ট আপ ছিল, প্রিয় সবটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে কেন? তাহলে কি লোকাল স্টার্ট আপগুলি সব বন্ধ হয়ে যাবে? ই ভ্যালি একটা ব্র্যান্ড তৈরি হয়েছিল বাংলাদেশে, সেটাকে আপনার সাস্টেন করতে দেননি। তাকে সে সময় চেয়েছিল। একটা ইন্ডাস্ট্রি কি হয়, একটা ইন্ডাস্ট্রি আপনি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন, ইবে দে আর ডুইং ভেরি গুড। অ্যামাজন কাজ করছে, ফ্লিপকার্ট আছে, মান্ত্রা আছে, তাদের তো সেখানে প্রবলেম নেই। আমাদের দেশে কেন প্রবলেম শুরু হলো? প্রবলেমটা কোথায়? আমি অনুরোধ করব আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে, যারা নীতিমালার সাথে জড়িত আছেন, এটা একটা ইন্ডাস্ট্রি, একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, ডে বাই ডে পপুলার হচ্ছে। শুধু যে বাংলাদেশে তা না, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আজকে আপনি ঘরে বসে একটা সার্ভিস আপনি নিচ্ছেন, সেখানে আপনি তো একটা সার্ভিসের পরিবর্তে একটা তো আপনি পেমেন্ট আপনি করবেনই। সেইটাও যদি আপনি পারফেক্টলি করেন, প্রত্যেকটা ই কমার্স, প্রত্যেকটা স্টার্ট আপগুলি সার্ভাইভ করে যাবে। কিন্তু সেটা করার জন্য তো একটা সুষ্ঠু যে নীতিমালা আপনারা বলছেন, আমরা নীতিমালা পক্ষে, আমরা আইনের পক্ষে, আমরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বলছি না যে আমরা আইনের বিপক্ষে। সো দ্যাট আপনারা যদি একটা ভালো নীতিমালা করেন, যে নীতিমালাটা আমাদের জন্য ভালো, যারা কাস্টমার আছে তাদের জন্য সেফ, তারা যেন একটা কমফোর্ট জোন যেন একটা পায়, তারা যেন হোয়াট এভার তারা ইনভেস্ট করুক বা একটা প্রোডাক্ট কিনুক, সেই প্রোডাক্টটা যেন তারা অ্যাজ পার শিপিং টাইম, অন টাইম ডেলিভারি পায়। সেই জন্য একটা ইকোসিস্টেম, একটা ভালো একটা প্ল্যাটফর্ম করার জন্য একটা নীতিমালা হওয়া উচিত, যে নীতিমালার মাধ্যমে আমরা কোম্পানিগুলোকে সাস্টেনেবল ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আজকে আমি সরি টু সে, আমি শমী আপাকে পছন্দ করি, কিন্তু শমী আপা, আমি আপনাকে কয়েকদিন আগে আপনার 71 টিভিতে একটা টক শো দেখছিলাম, সেখানে মিথিলা ছিল, অনেকেই ছিলেন আপনারা। মিথিলার কিছু প্রশ্নের উত্তর আপনি দিতে পারেননি। এবং আপনি অ্যাজ এ প্রেসিডেন্ট, ই ক্যাবের প্রেসিডেন্ট হিসাবে আপনার কী কন্ট্রিবিউশন, এটা আমাদের চোখে পড়ে না, সরি টু সে, আমাদের চোখে পড়ে না। এবং যারা কাস্টমার আছে তাদেরও চোখে পড়ে না। আপনারা কেন তাহলে ই ক্যাবের প্রেসিডেন্ট, কেন তাহলে এই চেয়ারে আছেন ফর দ্য লং টাইম? কেন? এটা কি বাপদাদার পৈতৃক সম্পত্তি? ছেড়ে দেন না। আর ডক্টর আশিকুর রহমানের মতো যারা ইকোনমিস্ট আছেন, যারা ভোকাল, যারা ভয়েস রেস করতে পারে, যারা ব্যবসা বোঝে, যারা ব্যবসাকে লিড দিতে পারে, তাদেরকে সুযোগ করে দেন না, তাদেরকে সেই চেয়ারে বসতে দেন না। এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত বড় একটা সংগঠন, আপনারা তো ইলেকশন করেন না। আপনি কেন, কিভাবে এসছেন, এটা আপনারাই ভালো জানেন। বছরের পর বছর সেই চেয়ার আপনাদেরকে আগলে ধরে থাকতে হবে?
থাকেন, সমস্যা নেই, কিন্তু আপনাদের এন্ড থেকে যে কন্ট্রিবিউশনটা আমরা এক্সপেক্ট করি সেটা তো আপনারা করছেন না। সেই দায়িত্বটুকু তো আপনারা পারফেক্টলি আপনারা করছেন না। আজকে যদি সে আপনাদের এন্ড থেকে যদি আপনি দায়িত্বটা যদি আপনি পালন করতেন, তাহলে তো আজকে ইন্ডাস্ট্রি এত বড় একটা প্রবলেম হতো না। আপনাদের এন্ড থেকে এসক্রু অ্যাকাউন্ট করা হয়েছে, আপনাদের এন্ড থেকে এসক্রু অ্যাকাউন্টের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে প্রপোজাল পাঠানো হয়েছে। কাদের সাথে করেছেন? আমাদের লোকাল স্টার্টআপদের সাথে করেছেন? আই ডোন্ট থিঙ্ক সো। আর করবেনই না কেন? আপনারা তো কোনো ই কমার্স ওন করেন না, আপনাদের তো কোনো ই কমার্স নাই, আপনাদের তো কোনো কোম্পানি নেই। আপনি কয়জন লোকের এমপ্লয়মেন্ট সৃষ্টি করেছেন? আজকে আমার এখানে যদি 150 জন লোক কাজ করে থাকে, 130 জন লোক কাজ করে থাকে, 130 জন ইন্টু 4 কত লোক হয়? মোর দ্যান 500 পিপুলের আমরা অ্যাকোমোডেশন করেছি, কর্মসংস্থান তো করেছি। ইউ পিপল অ্যাপ্রিসিয়েট আজ। আজকে বাংলাদেশে 18-19 কোটি লোকের দেশ বাংলাদেশ। আজকে 1 কোটি লোক সলভেন্ট আমাদের দেশে। 1 কোটি লোক যদি 18টা লোকের দায়িত্ব নেয়, রাতারাতি বাংলাদেশের বিশ্বের দরবারের মডেল হিসেবে দাঁড়িয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী মুখ উজ্জ্বল হয়ে যায়। কয়জন আসে ইন্ডাস্ট্রি করতে, কয়জন আসে স্টার্ট আপ করতে? অনেকে তো টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছেন। পিকে চৌধুরী চলে গেছেন, কই তাকে নিয়ে তো প্রেস কনফারেন্স করেননি। ওই দিন আমি দেখছিলাম 90,000 কোটি টাকা ইন্ডাস্ট্রিয়াল লোন, 90,000 কোটি টাকা ইন্ডাস্ট্রিয়াল লোন, যেখানে টু থার্ড ডিফল্টার, তার মানে 60,000 কোটি টাকা ডিফল্টার। কই এগুলি নিয়ে তো আপনারা কথা বলেন না, এগুলি নিয়ে তো প্রেস কনফারেন্স করেন না। আজকে সবাই মিলে ই কমার্সের পিছনে লেগেছেন। আজকে ওই দিন আমি ইউনিটসের সিও মার্শাল সাহেব লাইভে এসে প্রচণ্ডভাবে হাউমাউ করে কাঁদলেন। কেন ভাই আপনি কাঁদেন কেন? প্রবলেম কই? প্রতিবাদ করেন, কোম্পানি সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন। এভাবে তো কোম্পানি চলতে পারে না। আমরা যারা একটা স্টার্ট আপ তৈরি করেছি, আমরা যারা ইনভেস্টমেন্ট করেছি, তাদের ইনভেস্টমেন্টের তো কোনো সিকিউরিটি নেই। তাদের ইনভেস্টমেন্ট নিয়ে কেউ কোনো কথা বলে না, তাদের ইনভেস্টমেন্ট নিয়ে কেউ কথা বলার চেষ্টাই করে না, বরং কিভাবে লোকাল স্টার্ট আপদেরকে গলা টেপে মেরে ফেলা হবে সেই পাই তারা শুরু করছে। আজকে ই ক্যাবের ভূমিকা কোথায়? আজকে শমিকা ইসরের ভূমিকা কোথায়? আমি মনে করি শমিকা ইসরের উচিত আগামীকাল রিজাইন করা এবং সেখানে একজন ভালো লোককে অ্যাসাইন করা, যে এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে পারবে, যে ইন্ডাস্ট্রিকে লিড দিতে পারবে। আর ওনার ই ক্যাবে যিনি তমাল সাহেব আছেন, তমাল সাহেব আপনার লোক, আপনার অফিসের লোক আপনার বিরুদ্ধে সমালোচনা করে, আপনার লোক আপনার বিরুদ্ধে বাজে কমেন্টস করে, সেই প্রত্যেকটা রেকর্ড আমি আমার মোবাইলে রেকর্ড করে রেখেছি আপনার এবং আসিফ আনামের নামে। আপনাদের কোনো ই কমার্স অর্গানাইজেশন নেই, কিভাবে আপনারা এত বড় একটা অর্গানাইজেশন জেনারেল সেক্রেটারি হিসাবে কাজ করেন? আপনারা কেন করেন? ইউ শুড রিজাইন। আপনাদের ই কমার্সে আশিকুর রহমান সাহেবের মতো লোকের আসা উচিত, যারা পজিটিভ কথা বলে, যারা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে, যারা সেন্সেবল, তাদেরকে এখানে বসানো উচিত। পারফেক্ট লোককে যদি আমরা অ্যাসাইন না করতে পারি, তাহলে ভালো কোনো আউটপুট আমরা পাবো না। আমাদের উচিত, সময় এসেছে কথা বলার। আমার মনে প্রত্যেকের এন্ড থেকে কথা বলা উচিত। ই ক্যাবকে ঢেলে সাজানো উচিত। যেহেতু ই ক্যাবের কোনো অ্যাক্টিভিটিস আমার চোখে পড়ছিল না, আমি পার্সোনালি চোখে দেখছিলাম না, এই জন্য আমি একটি ই কমার্স ওনার অ্যাসোসিয়েশন করতে চেয়েছিলাম। আমি রাসেল সাহেবকে ডেকেছিলাম, আমি রিপন সাহেবকে বলেছিলাম, পরবর্তী রিপন অবশ্য আমাদের সাথে এসেছিল, আমি আলিশার মঞ্জু সাহেবকে বলেছিলাম, তারা কেউ আসেনি। প্রত্যেকটা লোক কী হয়েছে? প্রত্যেকটা লোক দিন শেষে আজকে কথা বলার কোনো জায়গা নেই। আজকে ই ক্যাব তো আমাদের এই কথা বলবে না, কারণ ই ক্যাব তো এই ব্যবসার সাথে জড়িত না। আজকে শমিকা এছাড়া তো কোনো কোম্পানি ওন করে না, আজকে তমাল তো কোনো কোম্পানি ওন করে না। আজকে ই ক্যাবে যারা কমিটিতে আছে, একটা লোকেরও কোনো ই কমার্স কোম্পানি নেই। তো ওরা কি করে বুঝবে? ওরা কোনো এমপ্লয়মেন্ট তৈরি করে? ওরা এমপ্লয়মেন্ট করে দেয় না। ওরা বিভিন্ন কোম্পানির থেকে চান্দা নেয়, চান্দা পিকনিক করে, আর গরুর হাটে এসক্রু অ্যাকাউন্ট ইম্পোজ করে। এসক্রু অ্যাকাউন্ট সম্পর্কে আগে জানেন, পড়েন, তারপরে এসক্রু অ্যাকাউন্ট ইম্পোজ করতে চান। এটা একটি দোকানে এসক্রু অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এটার পরবর্তীতে আপনার কী করতে চান সেটা নিয়ে আপনাদের আলোচনা করা উচিত ছিল। আপনারা একটা নীতিমালা করেন, একটা সিস্টেম জেনারেট করেন, সেই সিস্টেমের মধ্যে আমরা যারা কোম্পানি আছি তারা পারফেক্টলি কোম্পানিগুলি রান করব। আমরা কোনো কোম্পানি অ্যাক্সিডেন্টের পক্ষে না, আমরা কোনো জনগণের সাথে আমরা কোনো প্রতারণা করতে চাই না। আজকে যাকেই ধরছে তাকে প্রেস কনফারেন্সে বলা হচ্ছে অনলাইন প্রতারণা। আরে ভাই, হোয়াট ইজ দিস? এখানে কে প্রতারণা করতে আসছে? আমরা প্রতারণা করতে আসলে এত বড় কোম্পানি আমরা করতাম না। আজকে আমরা সিস্টেমে আটকে গিয়েছি, আজকে আমরা সিস্টেমের কারণে আমরা স্ট্যাক আপ হয়ে গেছি। যখন আমরা স্ট্যাক আপ হয়েছি তখন তো আমাদেরকে কোনো প্রণোদনার কথা বলেন না, তখন তো আমাদের কোনো লোনের কথা বলেন না। আজকে একটা মাত্র লোক আমি দেখি, সেটা হচ্ছে পলক সাহেব। উনি ই কমার্সের পক্ষে কথা বলার চেষ্টা করেন। উনি, দিস জেন্টলম্যান অলওয়েজ ই কমার্সের পক্ষে পজিটিভ কথা বলতে চান। আমি মনে করি পলক ভাই বা মন্ত্রী মহোদয়,
আমাদের যে সংগঠনটা আছে ইক্যাব আছে, ইক্যাবকে ঢেলে সাজান। শমিক আইসার কেন প্রেসিডেন্ট হিসেবে থাকতে হবে ফর লং টাইম? তাতে কোনো কন্ট্রিবিউশন নেই। চেঞ্জ করেন বা চেঞ্জ করার প্রক্রিয়া করেন, ইলেকশনের মাধ্যমে তাকে নতুন প্রেসিডেন্ট নিয়ে আসেন। যারা বোঝে, তারা ইকোনমিস্ট আছে, আশিকুর রহমানের মতো ভালো লোক আছে, যারা ভোকালিস্ট, তাদেরকে নিয়ে আসেন। ইন্ডাস্ট্রি দাঁড়ায় যাবে, ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আর এই তমাল সাহেবের মতো যারা ধান্দা করে তাদেরকে এখান থেকে সরে দেন, তাহলে এই ইন্ডাস্ট্রির উন্নতি হবে। আদারওয়াইজ এই ইন্ডাস্ট্রি উন্নতি হবে না। আর যারা ই কমার্স বিজনেসের সাথে জড়িত তাদের মধ্যে থেকে নিয়ে এই 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 ই ক্যাবে কমিটিতে আসতে হবে। আদারওয়াইজ তারা এই ই কমার্সের দুঃখ তারা বুঝবে না, কী কী প্রবলেম ফেস করছে তারা বুঝবে না। ম্যারিটস নিয়ে তারা আলোচনা করে না, ডিম্যারিটস নিয়ে আলোচনা করে না। আজকে আমাদেরকে কিন্তু তাদেরকে কোনো মিটিংয়ে তারা কিন্তু আমাদেরকে ইনভাইট করে না। আমরা যে কী প্রবলেম ফেস করছি সেই প্রবলেমটা তারা কিন্তু আলোচনা করে না, কোনো সময় করেনি, এখনও করেনি, আগামী তো করবে বলে আমার আই ডাউট। ওই দিন আমি বিভিন্ন টক শোতে ই ক্যাবের থেকে ই ক্যাবকে নিয়ে আপনারা টক শো করেন, ই ক্যাবের কী ভূমিকা আজকে যে ইন্ডাস্ট্রিতে এত বড় একটা প্রবলেম ইজ গোয়িং অন, সেখানে তাদের কী কন্ট্রিবিউশন এটা আমরা জানতে চাই, কাস্টমাররা জানতে চাই, আমাদের চোখে পড়ে না। সো দ্যাট আমার মনে হয় যে পলক সাহেব এই জিনিসটা নিয়ে আপনি একটুখানি দেখবেন। আসলে একটা সম্ভাবনাময় খাত এই ইন্ডাস্ট্রিটা। এই যে প্রবলেমগুলি আছে, এই প্রবলেমগুলো যদি অ্যাজ আর্লি অ্যাজ যদি সলভ না হয়, তাহলে আমরা খুব কমফোর্টের জন্য থাকতে পারবো না এবং আমরা সাস্টেনেবল ওয়েতে বিজনেস করতে পারবো না। আমার মনে হয় যে প্রবলেমগুলি নিয়ে ইমিডিয়েটলি বসে একটা সলভ করা উচিত এবং একটা সুষ্ঠু নীতিমালা করেন, যে নীতিমালার মাধ্যমে কাস্টমারের এন্ড থেকে কাস্টমার যেন সেফ থাকে এবং কোম্পানিগুলো যেন তাদের প্ল্যানিং অনুযায়ী যেন বিজনেসটাকে স্মুথলি রান করতে পারে, একটা সাস্টেনেবল ওয়েতে যেন আমরা যেন চালাতে রান করতে পারি। তো আমার মনে হয় এই জিনিসগুলো আপনি দেখবেন এবং আমার মনে হয় যে ইমিডিয়েটলি এই প্রবলেমগুলি সলভ হবে বলে আমি মনে করি। আর যেখানে আরেকটা জিনিস যে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি একটুখানি বলি, সরি টু সে, ই ক্যাবকে আমার মনে হয় ই ক্যাবের কোনো কিছু সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে অ্যাকসেপ্ট করা উচিত না। বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমি রিকোয়েস্ট করব, বাংলাদেশে যত লোকাল স্টার্ট আপ আছে প্রত্যেকের এমডি সিওকে নিয়ে একটা মিটিং করে আমাদের কি প্রবলেম হচ্ছে, আমরা কি প্রবলেম ফেস করছি সেগুলি জেনে একটা সুষ্ঠু নীতিমালা, একটা সুষ্ঠু সিস্টেম আপনারা করে দেন। সেই সিস্টেমের মধ্য দিয়ে আমরা যারা গুড ইন্টেনশনে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, আমরা বিজনেসটা যাতে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারি। আমার মনে হয় তাহলে আমরা এই ইন্ডাস্ট্রিটা টিকবে, এই ইন্ডাস্ট্রিটার জন্য ভালো কিছু হবে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, আর কোনো কারো স্বার্থে যদি এরা যদি কাজ করে, কাদের সাথে কাজ করতেছে সেটাও আসলে এখন ভেবে দেখার ইস্যুজ আছে। আমার মনে হয় ইউনো ভেরি ওয়েল, আপনারা সব কিছুই বোঝেন। আমার মনে হয় যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা সুন্দর একটা নীতিমালা আসবে, যে নীতিমালা আমাদের জন্য একটা পজিটিভ হবে এবং সেই নীতিমালার উপরে আমরা যারা লোকাল স্টার্ট আপ আছি, আমি না, প্রত্যেকটা কোম্পানি যেন স্মুথলি আমরা বিজনেস রান করতে পারি এবং একটা সাস্টেনেবল ওয়েতে যেন আমরা বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে দেখেন, আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন ছিল, মানুষের যখন স্বপ্নটা ভেঙে যায় তখন মানুষ স্বাভাবিকভাবে কষ্ট পায়। আমার কোম্পানিটা ছিল আমার লাইকে বেবি, আমি বেবির মতোই সেটাকে নার্সিং করতাম, আমি 17-18 ঘন্টা কাজ করতাম। আমার কিন্তু একটা প্ল্যানিং ছিল, সেই সময়টা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, সেই সময়টা কিন্তু আমরা পাইনি। এনিওয়ে, আশা করছি সরকার সেই হয়তো মন্ত্রণালয় সেই ইস্যুগুলি দেখবে এবং ইস্যুগুলি দেখে একটা সুন্দর নীতিমালা করবে, যে নীতিমালার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আরেকটা জিনিস বলতে চাই, আমরা যারা ব্যবসা করি, আমরা ব্যবসা সংক্রান্ত 2-4-5টা কথা বলতে পারি বা বলার মতো ক্যাপাসিটি আমাদের আছে, কিন্তু আজকে যদি আমাকে মেডিকেল টার্ম নিয়ে কথা বলতে বলা হয় তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না, সেখানে ক্যাচার লেগে যাবে। সো আমার মেডিকেল টার্ম নিয়ে কথা বলাটা উচিত হবে না, আমাকে ইনভাইটও করা উচিত হবে না। অর্থাৎ আমি বলতে চাই, যারা ই কমার্স সংক্রান্ত যাদের নলেজ আছে, যারা নলেজেবল, তাদেরকে ইনভাইট করা উচিত এবং তাদেরকে নিয়ে আলোচনা করে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করা উচিত। আমি লাস্ট 71 টিভিতে মিথিলাকে একটু বলতে চাই, অনেকে আপনারা ইনভাইট করেন, ই কমার্স রিলেটেড যারা ইকোনমিস্ট তাদেরকে ইনভাইট করেন, তাদেরকে নিয়ে টক শো করেন, তাহলে আমার মনে হয় যে ভালো একটা ডিসিশন বেরিয়ে আসবে। আমার মনে হয় আশিকুর রহমান সাহেবকে সামনে নিয়ে আসা উচিত। দিস জেন্টলম্যান, আমি যতটুকু ওনার বক্তব্য শুনেছি, উনি ভেরি পজিটিভ ই কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে। উনি ব্যাংকের রেফারেন্স টেনেছেন, উনি ই কমার্সের রেফারেন্স টেনেছেন, উনি একটা বিজনেস মডিউলের রেফারেন্স টেনেছেন। প্রত্যেকটা বিজনেস একটা মডিউল থাকে, সেই মডিউলের উপর কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। আর
আর যদি আপনি অন্য কোনো লোক নিয়ে আসেন তারা কিন্তু কমপ্লিকেটেড করে, সেই সমস্ত লোকদেরকে ইনভাইট করে লাভ নেই। আমার মনে হয় যে প্রত্যেকটা, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, আপনার নেক্সট যে কোনো মিটিং হবে আপনারা আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সিও এমডিদেরকে নিয়ে বসে আলোচনা করে আমরা কি প্রবলেম ফেস করছি, আমাদের কি প্রবলেম হচ্ছে, সেগুলি জেনে যদি একটা প্রপার একটা ভালো প্ল্যাটফর্ম একটা এসওপি করেন, সেই এসওপিতে এই ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে। এই ইন্ডাস্ট্রিটা অপার সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি, যেখানে আজকে যে বলা হয়েছে যে 6-7 হাজার কোটি টাকার মার্কেট, সেটা 2 বছর পরে আরও 15-20 হাজার কোটি টাকার মার্কেট হবে। সেই ইন্ডাস্ট্রিটা এইভাবে নষ্ট হয়ে যেতে পারে না। আজকে লোকাল স্টার্ট আপ, লোকাল কোম্পানিগুলি যদি দাঁড়াতে না পারে, তাহলে কি ফরেন কোম্পানিগুলি এসে ব্যবসা করবে? এটা যদি হয় নাথিং টু সে। আমার মনে হয় যে আমরা যারা লোকাল স্টার্ট আপের সাথে জড়িত আছি, আমাদেরকে সেই সুযোগ সুবিধাগুলি দেওয়া উচিত। তাহলে আমরা আমাদের এই অ্যাক্টিভিটিসগুলি আমরা স্মুথলি চালাতে পারবো, এবং আমাদের যে একটা প্রত্যেকটা মানুষেরই একটা গোল থাকে, সেই গোলে আমরা পৌঁছাতে পারবো। ভাই রাইট, তুষারের কথা বলেন। আসলে ডক্টর তুষারের কথা, তুষার সাহেব নাও এডেস উনি খুব ভালো ভালো কথা বলছে। আমি লাস্ট 2-3 ডেজ দেখছিলাম উনি পজিটিভ কথা বলছে ই কমার্স সম্পর্কে। এর আগে ওনার নেগেটিভিটি ছিল, এর আগে উনি ই কমার্স নিয়ে অনেক ব্যাড কমেন্টস করেছেন। এটা হয়তো উনি নিজে থেকে রিয়েলাইজ করতে পেরেছেন যে না, আসলে আমি যেটা বলেছি সেটা ভুল বলেছিলাম, আসলে এটা আমার বলাটা ঠিক হয়নি। কিন্তু লাস্ট ফিউ ডেজ উনি ভেরি পজিটিভ কথা বলছেন ই কমার্স নিয়ে। আশা করি আমরা যারা আগে ই কমার্স নিয়ে যারা নেগেটিভ ডিসকাস করতেন, নেগেটিভিটি ছিল, তারা সবাই আস্তে আস্তে এটা বোঝার চেষ্টা করছে, এবং আস্তে আস্তে সবাই কিন্তু এই ব্যাপারে পজিটিভ হচ্ছে। সো আমার মনে হয় যে তুষার সাহেব আগে যে নেগেটিভিটি তার মধ্যে ছিল, সেটা অনেকখানি ওখান থেকে উনি বেরিয়ে আসছে, এবং এটা আস্তে আস্তে উনি পজিটিভ ডিসকাশন উনি করছেন। আমার মনে হয় যে শুধু তুষার সাহেব না, যারা এর আগে যারা ব্যাড কমেন্টস করছেন তারাও কিন্তু এখন পজিটিভ ডিসকাশন করছে। আসলে আমরা কি প্রবলেম ফেস করছিলাম, এই প্রবলেমগুলি আসলে আমরা সরকারের কাছে রিস্ক করতে পারিনি। এই জন্য আমি ই কমার্স ওনার অ্যাসোসিয়েশন করতে চেয়েছিলাম, যাতে করে আমরা 10-12 জন একসাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বসতে পারি, বাংলাদেশের সাথে বসতে পারি, ইভেন দ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেও আমরা বসতে পারি, কারণ উনি এই ইন্ডাস্ট্রির পক্ষে। কারণ উনি তো একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চান, উনি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন। উনি চান 2041 সালের মধ্যে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য। তার জন্য তো শুধু উনি একা কাজ করলে হবে না, সরকার, সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর, গণমাধ্যমের বন্ধুরা থেকে শুরু করে সবাইকে কাজ করতে হবে, তাহলেই কিন্তু আমরা সেখানে রিচ করতে পারি। সো মাননীয় প্রধানমন্ত্রী উনি এই ইন্ডাস্ট্রির পক্ষে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সঠিক ইনফরমেশনটা আমরা মনে হয় ওনার কাছে পৌঁছাতে পারছি না। যদি উনি জানতেন, এতদিন এই প্রবলেমটা সলভ হয়ে যেত। উনি যে কোনো প্রবলেমই জানার সাথে সাথে কিন্তু সলভ হয়ে যায়। সো দ্যাট আমার মনে হয় যে আমাদের যারা সংশ্লিষ্ট মন্ত্রণে যারা আছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ইস্যুগুলি ডিসকাস করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা নীতিমালা আমাদেরকে দিবেন, এবং একটা সুষ্ঠু নীতিমালা দিবেন, একটা সুন্দর সিস্টেম আপনারা তৈরি করবেন, যে সিস্টেমের উপর ডিপেন্ড করে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আর আরেকটা জিনিস, আজকে দেখেন প্রত্যেকটা কোম্পানি যে প্রবলেমগুলি ফেস করছে, আপনার গেটওয়েগুলিতে যে টাকাগুলো আটকানো আছে, এই টাকাগুলি 3 মাস 4 মাস হয়ে গেছে, এই টাকাগুলি তারা এখন পর্যন্ত ছাড়েনি। তাহলে কি তারা এই টাকা দিয়ে তারা ব্যবসা করছে? এই প্রশ্নের উত্তর কে দিবে? এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। এই প্রশ্ন নিয়ে তো টকশোতে আলোচনা হয় না। আমি মিথিলাকে অনুরোধ করব, যদি আপনার কাছে ইনফরমেশনটা যায়, এগুলো নিয়ে আলোচনা করেন। আর আরেকটা জিনিস বলি, আজকে বাংলাদেশ ব্যাংক থেকে পিএসও লাইসেন্স দেওয়া হয় গেটওয়েগুলিকে। গেটওয়েগুলির কোনো স্পেসিফিক কোনো টিডিআর এর বাংলাদেশ ব্যাংক থেকে গাইডলাইন নেই। আজকে এসএসএল 2.5% টিডিআর নাই, যে গেটওয়েগুলি আছে 2%, 2.5%, প্রায় 3% আপনি টিডিআর নিচ্ছে। এই টিডিআর নিলে কি হয়, 100 কোটি টাকার যদি ট্রানজ্যাকশন হয়, 2.5% যদি নেয়, 2.5 কোটি টাকা তারা নিয়ে নিচ্ছে। তো যদি 500 কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, তাহলে কত টাকা নিচ্ছে? 10 কোটি টাকা নিচ্ছে। ইটস এ বিগ মানি, 10 crore ইজ এ বিগ মানি। আমি মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করতে চাই, আপনারা যারা ই কমার্সের সাথে ইনভলভ, যারা স্টার্টের সাথে, আমরা যারা ই কমার্সের সাথে ইনভলভ, আমাদেরকে পিএসও লাইসেন্স দেন, আমাদেরকে নিজেদেরকে গেটওয়ে লাইসেন্স দেন। আমরা যে টাকা লাগে আমরা দিব, আমরা দিয়ে সেই গেটওয়ে লাইসেন্স নিয়ে আমরা স্মুথলি বিজনেস করতে চাই। আমরা কেন এসএসএলকে 2.5% আপনার টিডিআর দিব, সার্ভিস চার্জ দেবো? হোয়াই? যেখানে ফরেন ব্যাঙ্কগুলি বাংলাদেশে $1 মিলিয়ন বিজনেস করছে 1.5%, 2% ইন্টারেস্টে, 1.5, 1.6, 1.7, 2%, 2.2তে ইন্টারেস্টে $1 মিলিয়ন বিজনেস করছে, সেখানে একটা গেটওয়ে 2.5% ইন্টারেস্ট নিচ্ছে। হাউ কাম? সেখানে তো বাংলাদেশ ব্যাংকের কোনো গাইডলাইন নেই, সেখানে বাংলাদেশ ব্যাংকের স্পেসিফিক কোনো গাইডলাইন নেই। ইফ আই এম রং, আপনি নিজে যা জিজ্ঞেস করে দেখেন, এসএসএলকে জিজ্ঞাসা করেন, ফস্টারকে জিজ্ঞাসা করেন, তারা যে 2.5%, 3% টিডিআর নিচ্ছে, এটাতে বাংলাদেশ ব্যাংকের স্পেসিফিক কোনো গাইডলাইন নেই।
তারা মন করা একটা সার্ভিস চার্জ নিচ্ছে, বাট এখানে তো হিউজ টাকা তারা কামিয়েছে। রাসেল সাহেব যখন প্রত্যেকটা সাইকেলে তার যখন 200-300 কোটি টাকা যখন ট্রানজেকশন ছিল, 400 কোটি ট্রানজেকশন ছিল, মান্থলি যদি সে 1500-2000 কোটি টাকা ট্রানজেকশন করে, কত টাকা গেটওয়েকে দিয়েছে? ইউ জাস্ট ক্যালকুলেট। তো সমস্ত কিছু নিয়ে যখন আজকে কথা হচ্ছে, সমস্ত কিছু নিয়ে কথা বলে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, একটা সিস্টেম জেনারেট করতে হবে, যে সিস্টেমের মধ্যে দিয়ে প্রত্যেকটা স্টার্ট আপ যেন স্মুথলি বিজনেস করতে পারে। অনেক স্টার্ট আপই আছে, তারা আগে আগে অনেক ভালো করছিল, দেখেন ফর দ্য টাইম বিং তারা আস্তে 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 ছোটো হয়ে যাচ্ছে। তাহলে কি প্রত্যেকটা লোকাল স্টার্ট আপ বন্ধ হয়ে যাবে? এই বন্ধের জন্য কিছু লোক কাজ করছে, কারা তারা? হু আর দে? এটা আমাদের এটা জানতে হবে। এবং আমি আই এম সরি, লাস্ট লাইভে আমি ডিভিসির এক সাংবাদিককে আমি গালি দিয়েছিলাম। আই এম সো সরি। আমি আসলে ওই সময় খুব এত 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 মেন্টালি ডিস্টার্ব ছিলাম, এত আপসেট ছিলাম। আর ওই মুহূর্তে আপনি এমন একটা নিউজ করেছিলেন যে আমি 350 কোটি টাকা নিয়ে আমি চলে আসছি। আরে ভাই, 350 কোটি টাকা কোথা থেকে আসলো? 350 কোটি টাকা কিভাবে আসবে? একটা জিনিস, আপনি সিম্পল জিনিস যদি আপনারা বোঝার চেষ্টা না করেন, দ্যাট ইজ প্রবলেম। আপনি যেটা রিয়াল নিউজ আছে সেটা পাবলিশ করেন। আই ডোন্ট মাইন্ড। আমি তো নিজেই বলছি যে আমার রানিং ক্যাম্পিংয়ের 70-75 crore টাকার একটা ডেলিভারি ইস্যুজ আছে, ইটস রানিং, যেটা স্টাকআপের কারণে আমি যেটা হয়তো স্মুথলি করতে পারিনি। বাট আমি তো বলছি, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি গুগল শিটের মাধ্যমে স্টেপ বাই স্টেপ সমস্ত ডেলিভারি করে দেবো ফর দ্য টাইম বিং। একটু সময় লাগবে, সেই সময়টা আমার সাথে থাকবেন। যারা আনন্দের বাজারের সাথে ছিলেন তারা তো আনন্দের বাজারকে ওপর আস্থা রেখেই তো অর্ডার জেনারেট করেছিলেন। তো আপনারা এত অস্থির হলে তো চলবে না। যেহেতু একটা প্রবলেম হয়েছে, একটা ব্রিদিং স্পেস দেন। সেই ব্রিদিং স্পেসের মাধ্যমে আমরা সমস্ত ডেলিভারি স্মুথলি স্টেপ বাই স্টেপ সমস্ত ডেলিভারি করে দেব। এটা নিয়ে কারো কোনো কনফিউশনের কিছু নেই। অনেকে অনেক ধরনের কথা বলছেন, তারা কেন বলছেন আমি জানি না। আপনাকে বলছি আনন্দের বাজারে আপনাকে রিফান্ড দিবে, অন্য কেউ আপনাকে রিফান্ড দিবে না। সো আনন্দের বাজারের সাথে থাকেন, আনন্দের বাজারের উপর আস্থা রাখেন, একটু কোঅপারেট করেন, সো দ্যাট আমরা আপনাদের রিফান্ডগুলি ইনশাল্লাহ আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা ইনশাল্লাহ আপনাদেরকে করে দিব। আর আরেকটা জিনিস সেটা দেখছিলাম ওই দিন আমার এক সহকর্মী, আমি বলবো ইনিটসেরই তো মার্শাল সাহেব লাইভে এসে অনেক কান্নাকাটি করছিলেন। তার বাচ্চার কথা বললেন, তার ওয়াইফের কথা বললেন। এটা রিয়ালিটির কথা, দিস ইজ রিয়ালিটি। আজকে আমাদের সেলফ রেসপেক্ট নেই। আজকে যারা ই কমার্স ব্যবসার সাথে জড়িত আছে তাদের কোনো সেলফ রেসপেক্ট নেই, তাদের সিকিউরিটি নেই। আমি অনুরোধ করব, আমাদের সেলফ রেসপেক্টের জায়গায় আপনারা হাত দিবেন না, আমাদের সিকিউরিটি আপনারা দিবেন। আজকে কেউ যে মামলা করলেই একটা মেন্টাল টর্চারের মধ্যে আমাদেরকে ফেলেন না। আমরা মামলা করছেন, ঠিক আছে, মামলা করেছেন, প্রোডাক্ট ডেলিভারি দিলে তো মামলা অটোমেটিক্যালি উইথড্র হয়ে যাবে। তো সেটা নিয়ে এই যে একটা ভয় ভীতির মধ্যে যে আমরা আছি, আমাদেরকে ধরবেন, আমাদেরকে রিমান্ড দেবেন, এগুলি আসলে ইট শুড বি স্টপ। আমি পলক সাহেবকে কাছে রিকোয়েস্ট করব, যেহেতু আপনি ই কমার্সের পক্ষে, আপনি যেহেতু ই কমার্স নিয়ে স্টাডি করেন, আপনি আলিবাবাকে নিয়ে স্টাডি করেছেন, আপনি অ্যামাজনকে নিয়ে স্টাডি করেছেন, আপনি ইবেকে নিয়ে স্টাডি করেছেন, তাদের সেই মডিউলগুলি আপনি জানেন। আমার মনে হয় যে আপনি ইমিডিয়েটলি একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত, যাতে করে যতগুলি স্টার্ট আপ আছে সবগুলি স্টার্ট আপকে আপনি মনিটরিং করেন, আপনি অডিট করেন, আপনি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। নো প্রবলেম, সবাই আসবে, সবাই নীতিমালার পক্ষে, সবাই আইনের পক্ষে, আমরা সবাই আইন মেনে চলতে চাই। কিন্তু এই যে হামলা, এই যে মামলা মোকদ্দমা, এই যে ভয় ভীতি, এগুলি বন্ধ হওয়া উচিত। আমার মনে এগুলি বন্ধ হওয়া উচিত। তাহলে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। সেই সুষ্ঠু পরিবেশের মাধ্যমে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখেন, এখানে অনেক ইয়াং ট্যালেন্ট ছেলেপেলেগুলি স্টার্ট আপের সাথে কিন্তু ইনভলভ হতে চায়। আপনারা যদি একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে না পারেন, নোবডি উইল বি ইন্টারেস্টেড, নোবডি উইল কাম। আজকে এটি একটি সার্ভিস প্রোভাইডার কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। আমরা দেশে সার্ভিস দেওয়ার পরে বিদেশে সার্ভিস দিতে চাই। প্রত্যেকটা মানুষের একটা মিশন থাকে, ভিশন থাকে, একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা কাজ করি। আজকে কিছু ডিসিশন আপনাদের কারণে আজকে সেই স্বপ্নগুলিকে যেমন গলা টিপে হত্যা করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। সো দ্যাট আমার মনে হয় এই ইস্যুগুলি নিয়ে খুব ইমিডিয়েটলি আমাদের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আছেন তারা অলরেডি কাজ শুরু করেছেন। খুব তাড়াতাড়ি একটা নীতিমালা আসবে, সেই নীতিমালার মাধ্যমে আমরা স্মুথলি বিজনেসগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি হয়তোবা আমার কার্যক্রম বন্ধ করে দিয়েছি, যদি ভালো কোনো নীতিমালা হয় হয়তো আমি আবারও হয়তোবা এই বিজনেসের সাথে নিজেকে অ্যাকোমোডেট করতে পারি। কিন্তু যদি নীতিমালাটা যদি প্রপার না হয়, আমি হয়তো আসবো না।
কারণ যারা আছে আমি তাদের জন্য বলছি। আমার মনে হয় এই জিনিসগুলি আমার মনে হয় চিন্তা করা উচিত। আর আমি মনে করি রাসেল সাহেবের মুক্তি দেওয়া উচিত। রাসেল সাহেবের যেহেতু কাস্টমারদের সাথে তার একটা কমিটমেন্ট ছিল এবং সে সময় নিয়েছিল, কাস্টমার তাদেরকে সময় দিয়েছিল, আমার মনে হয় সেই সময় তাকে সেই বিজনেসের সুযোগ দেওয়া উচিত। আর একটা শুধু দেখেন, আপনি শুধু ডিমেরিটস নিয়ে চিন্তা করলে হবে, এটা ম্যারিটসও আছে। আজকে রাসেল সাহেবের 47 লক্ষ লোক কাস্টমার, 4.7 মিলিয়ন তার সাবস্ক্রাইবার আছে। তারা যদি একটা করে প্রোডাক্ট কিনেন, তারা যদি 200 টাকা করে তাকে প্রফিট দেন, আমার মনে হয় যে তার যে লায়াবিলিটিস আছে এটা ফর দ্য টাইমিং সেটা ওভারকাম করতে পারবে। 1 কোটি প্রোডাক্ট বিক্রি করলে যদি 100 টাকা করে প্রোডাক্ট প্রফিট করে, 100 কোটি টাকা, 200 টাকা 200 কোটি টাকা। তো তার যে লায়াবিলিটিসে আপনার কথা আমরা শুনেছি বা তিনি বলেছেন, আমার মনে হয় সেটা ফর দ্য টাইমিং এটা সে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবে। আর রিপন সাহেবকেও আমার মনে হয় রিলিজ করে দেওয়া উচিত, কারণ তার যে লায়াবিলিটিস 250 crore টাকা সেটা প্রোডাক্ট ডেলিভারি করতে হবে এবং তার গেটওয়েতে আটকানো আছে 395 crore টাকা। তার মানে এক্সেস সারপ্লাস টাকা তার কাছে আছে। তো গেটওয়েগুলি তার টাকা কেন ছাড়ছে না, এটা নিয়ে কেন আপনার টকশোতে আলোচনা করেন না? রিপন সাহেবও তো অনেক জায়গায়, অনেক ভাই সব টেলিভিশনে তো বিজ্ঞাপন দিয়েছে, আপনি তো তার কাছে বিজ্ঞাপন নিয়েছেন, তার জন্য একটা টকশো করেন, সেখানে আশিকুর রহমান সাহেবের মতো লোকজনকে ইনভাইট করেন। এমন কাউকে ইনভাইট করেন না যা তার মধ্যে নেগেটিভিটি আছে। অনেক সময় আমি অনেককে নাম মেনশন করছি না, অনেকে ইনভাইট করেন, তারা তো করতে করতে সময় চলে যায়। তো আমার মনে হয় যে যারা পজিটিভ রিগার্ডিং দিস ইন্ডাস্ট্রি তাদেরকে নিয়ে টকশো করলে আমার মনে হয় সবার জন্য উপকার হবে, একটা ভালো নীতিমালা হবে, সেই ইন্ডাস্ট্রিগুলির জন্য একটা ভালো গাইডলাইন আসবে, তারা একটা ভালো একটা গাইডলাইন নিয়ে ডিসকাস করতে পারবেন। আর যারা আছে তা এমন কাউকে নিয়ে আসেন না যারা নেগেটিভিটি, যাদের মধ্যে কমপ্লেক্স কাজ করে জিনিসটাকে কমপ্লিকেটেড করে ফেলে। আমার মনে হয় এই জিনিসগুলি আমাদের সবার এন্ড থেকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা একটা ভালো কিছু করতে পারবো এবং ভালো একটা নীতিমালা আমাদের সামনে তৈরি হবে। আর আমাদের মধ্যে যদি আমরা নিজেরা যদি একটা প্রবলেম ক্রিয়েট করি, তাহলে আমরা সেখানে মনে হয় রিস্ক করতে পারবো না। আর যারা লোকাল স্টার্ট আপ আছেন, আমি তাদেরকে বলতে চাই, কান্নাকাটি করবেন না। কান্নাকাটি করেন কেন? আপনি কি কাপুরুষ? আপনি তো ছেলে মানুষ, আপনি প্রতিবাদ করেন। আপনি দরকার হলে আপনি কোম্পানির সমস্ত কার্যক্রম অফ করে দেন, অফ করে দিয়ে বলেন যাদের অর্ডার আছে তাদের অর্ডারগুলি আমরা আস্তে আস্তে ডেলিভারি করে দিব। আমি জানি আমি জানি অনেকগুলি স্টার্ট আপই প্রবলেমে আছেন, অনেকে প্রবলেমে আছেন। আজকেও আমার সাথে কথা হয়েছে 2-3 জনের জন্য, তারাও প্রবলেমে আছেন। তা আমি তাদেরকে বলেছি ফেস করেন, সামনে এসে কথা বলেন। ভিতরে থাকলে আপনি প্রবলেমে পড়বেন। সো দ্যাট আমাদের সবার উচিত সামনে এসে কথা বলতে হবে। কথা না বললে তো প্রবলেম সলভ হবে না। এই যে প্রবলেমগুলি আছে, এই প্রবলেমগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে দিতে হবে। উনি নিশ্চয়ই জানেন না, উনি যদি জানতেন তাহলে এই প্রবলেম এতদিন সলভ হয়ে যেত। কারণ একটা ইউনিভার্সিটিতে একটা প্রবলেম হলে সেখানেও তাকে ইন্টারফেয়ার করতে হয়, তার ইন্টারফেয়ার ছাড়া সেখানে প্রবলেম সলভ হয় না। যেখানে এত বড় একটা ইন্ডাস্ট্রি, একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, একটা অপার সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি, সেখানে তার ইন্টারফিয়ারেন্স আমরা তো আশা করতেই পারি, কিন্তু সেই নিউজটা তো তার পর্যন্ত যেতে হবে। তিনি করোনার মধ্যে যারা বিজনেসের সাথে ইনভলভ ছিলেন, সেখানে শত কোটি টাকা তিনি সাবসিডি দিয়েছেন। তিনি যদি জানেন এই বিজনেসে তিনি সাবসিডি দিবেন, আজকে বিদেশে, আজকে ইন্ডিয়াতে সরকার তাদেরকে সাপোর্ট দেয়, ব্যাঙ্কগুলো তাদেরকে সাপোর্ট দেয়, আমাদের কোনো সাপোর্ট দিচ্ছে না, তাহলে কীভাবে একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে? একটা ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য একটা ব্রিদিং স্পেস দরকার, সেই স্পেসটুকু আমাদেরকে দিতে হবে। সেই স্পেস যদি আমরা না পাই, আমরা কমফোর্ট জোনে যেতে পারবো না। আমাদের প্রত্যেকের আমরা জানি, দেখেন আজকে সপাপ 950 কোটি টাকা ফরেন ইনভেস্টমেন্ট পেয়েছে, আজকে পিকাবু পেয়েছে, আজকে সিন্দাবাদ পেয়েছে, আজকে অনেক কোম্পানি কিন্তু ভেঞ্চার ক্যাপিটালিস্ট পাচ্ছে। ফরেন ইনভেস্টররা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার জন্য ইন্টারেস্টেড, কিন্তু সেই এনভায়রনমেন্টটুকু কিন্তু আমাদের নাই। সেই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে। সেই পরিবেশটা তৈরি করার জন্য কাস্টমারের এন্ড থেকেও একটা কপারেশন লাগবে, আমাদের সরকারের এন্ড থেকেও আমরা একটা কপারেশন চাই। আর আমরা তো চেষ্টা করি, আমরা যারা আছি তারা ফরেন লোনের জন্য চেষ্টা করছি, আমরা ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে কথা বলছি, আমরা একটা সার্টেন টাইমের পরে আমরা শেয়ার মার্কেটে যাওয়ার প্ল্যান করছি। এই যে এই প্ল্যানিংয়ের জন্য তো আপনি একটা টাইম ফ্রেমিং দরকার, একটা ব্রিদিং স্পেস দরকার। সেই ব্রিদিং স্পেস তো আমাদেরকে দিতে হবে। যদি সেই ব্রিদিং স্পেস যদি আমাদেরকে না দেন, তাহলে আমরা তো সেই জায়গাতে রিচ করতে পারবো না। আরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই, তাই বলে কি গোটা ইন্ডাস্ট্রি সাফার করবে? তাই বলে কি গোটা ইন্ডাস্ট্রি খারাপ? নট দ্যাট। সো আমি মনে করি, আমি অনেক কথাই বললাম, তো আমি আশা করব, আমি
রিকোয়েস্ট করব মাননীয় মন্ত্রী মহোদয় পলক সাহেবকে, যেহেতু আপনাকেই দেখি সবসময় পজিটিভ কথা বলতে, আপনি বিভিন্ন বিভিন্ন এই মডেলগুলো আপনি স্টাডি করেছেন, আপনি একটা ভালো ইনিশিয়েটিভ নেন যাতে করে এই ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যায়, যাতে করে একটা সিস্টেমের মধ্যে আমরা যারা সবাই কাজ করতে পারি, এখানে যারা কাস্টমার আছে তাদেরও যেন একটা কনফিডেন্স ক্রিয়েট হয়, তারাও যেন একটা সেফ জোনে থাকতে পারে, একটা কমফোর্ট জোনে থাকতে পারে, এবং প্রত্যেকটা কোম্পানি যেন ডিসকাউন্ট থেকে শুরু করে এমন একটা সিস্টেম করেন, সেই সিস্টেমের মধ্যে আমরা যেন সবাই চলে একটা কমফোর্ট জোনে যেতে পারি, এবং প্রত্যেকটা কাস্টমারকে যেন আমরা অ্যাজ পার শিপিং টাইম অন টাইম ডেলিভারি করতে পারি। তো আমার মনে হয় যে এই ইস্যুগুলি নিয়ে আমার বিশ্বাস উনি এটা নিয়ে ইন্টারফেয়ার করবেন, এবং আজকে যারা প্রত্যেকটা ই কমার্সের যারা সিও আছেন, এমডি আছেন, তারা সবাই খুব ভয়ভীতির মধ্যে আছেন, তারা সবাই মানে একটা আতঙ্কের মধ্যে আছেন। এই আতঙ্কটা আমার মনে হয় যে আপনি ক্লিয়ার করবেন, আপনি একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য ইনিশিয়েটিভ নেবেন, এবং এসক্রো অ্যাকাউন্টের ম্যারিট ডিম্যারিটস এগুলি ডিসকাস করে একটা ভালো প্ল্যাটফর্ম, একটা ভালো সিস্টেম আপনি জেনারেট করেন। আমার মনে হয় যে লোক আপনাকে অনেক দিন মনে রাখবে, এবং আপনার জন্যই এই ইন্ডাস্ট্রিটা অনেক দূর এগিয়ে যেতে পারবে। আর ই ক্যাব আছে আল্লাহ নাম কা ওয়াস্তে ই ক্যাবের কোনো ভূমিকা নেই, ই ক্যাবের কোনো রেসপন্সিবিলিটি নেই। এটা আমি না, আমার সাথে যারা কাস্টমার আছেন, আমার সাথে যারা আছেন, সবাই এগ্রি করবেন, কেউ ডিসঅ্যাগ্রি করবেন বলে মনে হয় না। ই ক্যাবের কোনো ভূমিকা, ই ক্যাবের কোনো কন্ট্রিবিউশন আমাদের ইন্ডাস্ট্রিতে নেই, এক কথাই নেই। কারণ ই ক্যাব যারা চালায় তারা কিন্তু কোনো ই কমার্স ওন করে না। সো দ্যাট আমি পলক সাহেবকে বলবো, সো আপনি এমন একটা ডিসিশন নেন যে ডিসিশনের জন্য আমরা প্রত্যেকটা স্টার্ট যেন সেফ জোনে চলে যেতে পারে। আর কিছু কথা যেটা হচ্ছে যে এসক্রু নিয়ে তো আমি বললাম, ব্যাংকে নিয়ে তো বলেছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যারা যদি আমরা যারা ব্যবসা করতে চাই, আমাদেরকে পেমেন্ট গেটওয়ে লাইসেন্স দেওয়া হোক, সেখানে যদি কোনো ডিপোজিটে কিছু থাকে আমরা ডিপোজিট করব। আর কোম্পানির ক্ষেত্রে আপনারা যদি কোনো পলিসি ব্যাংকের মতো করতে চান, যে না, যেহেতু একটা 45 ডেজের একটা টাইম ফ্রেমিংয়ের মধ্যে একটা রিফান্ডের ইস্যু থাকতে পারে বা ডেলিভারি ইস্যু থাকতে পারে, সেক্ষেত্রে যদি কোনো একটা ভালো একটা অ্যামাউন্ট যদি ডিপোজিট রাখতে হয় ব্যাংকের মতো, তাহলে সেখানেও আপনি যদি সেরকম একটা নীতিমালা করেন, সে ডিপোজিটও আমরা রাখতে পারি, সেটা তো আমাদের কোনো সমস্যা নেই। সো আমরা চাই একটা সুন্দর একটা নীতিমালা, একটা ভালো একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে আমরা বিজনেসটাকে স্মুথলি রান করতে চাই। সো আমার মনে হয় যে আমি অনেক কথাই বলেছি। আর যারা এই লাস্ট লাইভে যাদেরকে মনের দুঃখে কষ্টে বকা দিয়েছিলাম, আই এম সো সরি আমার সেটার জন্য। আসলে ওই দিন আমি খুব আপসেট ছিলাম। এনিওয়ে, আমার মনে হয় যে যারা কষ্ট পেয়েছেন তারা আমাকে ক্ষমা করে দিবেন। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আনন্দের বাজারের সাথে ছিলেন, আনন্দের বাজারের উপরে যাদের আস্থা ছিল, ই ক্যাব দরকার নেই। আমিও মনে করি ই ক্যাব দরকার নেই, ই ক্যাব দরকার আছে। সেখানে আমার ই ক্যাবের পরিবর্তে যদি আমরা ই কমার্স ওনার অ্যাসোসিয়েশন করতে পারি, দেখেন হোটেল মালিক সমিতি আছে, আজকে দোকান মালিক সমিতি আছে, আজকে বিজিএমই আছে, আজকে বিটিএমসি আছে, আজকে বিকেএমই আছে। যারা এটার সাথে জড়িত তারা কিন্তু সবাই এই বিজনেসের সাথে জড়িত। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, আজকে দেখেন বিজিএমইর ফারুক সাহেব, উনি বিজিএমইর প্রেসিডেন্ট, উনি কিন্তু একটা ইন্ডাস্ট্রির মালিক, উনি কিন্তু বিজিএমই ইলেকশন করে প্রেসিডেন্ট হয়েছে। আর আজকে ই ক্যাবের আমাদের কোনো ইলেকশন নেই। আজকে ই ক্যাবের যিনি প্রেসিডেন্ট, উনি কোন কোম্পানির সাথে জড়িত আমরা জানি না, ওনার কী কন্ট্রিবিউশন আমরা জানি না, উনি কী কন্ট্রিবিউট রাখতে চান সেটাও জানি না। আমার মনে হয় যে আপু, আপনাকে ভালো লাগে, আপনি অভিনয় করেন, আপনি এই চেয়ারটা ছেড়ে দিয়ে একদিন ভালো লোককে এখানে বসে কাজ করার জন্য একটা অপরচুনিটি তৈরি করে দেন। আমার মনে হয় আশিকুর রহমান মতো লোকেরকে আপনি ই ক্যাবের প্রেসিডেন্ট আপাতত করেন, আপনি রিজাইন করেন। উনি আসার পরে একটা নীতিমালা করতে পারবে, সরকারের সাথে কথা বলতে পারবে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারবে, বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলতে পারবে। যার এই ধরনের ক্যাপাসিটি আছে তাকে মনে হয় এখানে নিয়ে আসা উচিত। আর এই যে সেক্রেটারি তমাল, এই যে আসিফ আনাম, এদেরকে চেঞ্জ করে ঢালাওভাবে এই ই ক্যাবটাকে সাজাতে হবে। আদারওয়াইজ এই ইন্ডাস্ট্রির জন্য এদের কাছ থেকে কোনো ভালো কিছু ডিসিশন আসবে না, তারা সরকারের সাথে বসে ভালো কিছু করবে না ফর দিস ইন্ডাস্ট্রি। সো দ্যাট আমার মনে হয় যে ভালো যারা আছে তাদেরকে আসার অপরচুনিটি করে দেন। আমার মনে হয় যে তাহলে ভালো কিছু হবে, ইন্ডাস্ট্রির জন্য উপকার হবে, ইন্ডাস্ট্রিটা এগিয়ে যেতে পারবে। আমার মনে হয় যে আপনি আমার কথা শুনে হয়তো রাগ করতে পারেন, কিন্তু আমি রিয়ালিটির কথাটা বলছি। আপনার এই যে একটা ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে, এই পিরিয়ডে আপনার কোনো কন্ট্রিবিউশন আমাদের চোখে পড়ে না।
আপনার কোনো কন্ট্রিবিউশন চোখে পড়ে না, আপনার যারা টিম মেম্বার আছে, আপনার যারা কমিটিতে আছে, তাদের কোনো কন্ট্রিবিউশন আমাদের চোখে পড়ে না, কারণ আপনাদের তো কোনো ফিলিংস নাই এই ইন্ডাস্ট্রি নিয়ে। এনিওয়ে, আমার মনে হয় যে এটারও একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমরা ভালো কিছু পাবো, একটা ভালো প্ল্যাটফর্ম পাবো, একটা নীতিমালা আসবে, সেই নীতিমালার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আর ডেলিভারি আমাদের ডেলিভারি তো আগে সব ডেলিভারি আমরা করেই দিয়েছি। রানিং যেটা আছে, যেহেতু আমার সমস্ত কার্যক্রম স্থগিত আমি করেছি, সো আমি অ্যাজ পার গুগল শিটের মাধ্যমে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, একটু সময় দিতে হবে কারণ আপনারা জানেন যে রিফান্ডের একটা ইস্যুজ আছে, সো এগুলো আমরা চেক ব্যাক করে আমরা সেই রিফান্ডগুলি ইনশাল্লাহ করে দেব। আর অনেক গ্রুপে অনেকেই বিভিন্নভাবে লেখালেখি করছিলেন, অনেকেই বলছিলেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আসলে আনন্দের বাজারে আমরা বাইকের এই ফান্ডেতে তো প্রবলেম, আদার্স তো কোনো প্রবলেম নেই। রিফান্ডের তো মেইন ইস্যু তো বাইক। তো বাইকটা বেসিক্যালি আমি দেখতাম, আমার সাথে সাদিদ দেখতো। সাদিদ আমার আমার বাইক ডিপার্টমেন্টের ম্যানেজার ছিল, ওই সব কিছু দেখতো, ওই ডেলিভারি থেকে শুরু করে A to Z ও দেখতো। ইদানিং আমি দেখলাম যে সেটা হচ্ছে যে ও আপনাদের মাঝে মনে হয় একটু কনফিউশন তৈরি করছে, আপনাদেরকে উস্কাই দেওয়ার চেষ্টা করছে। কেন করছে আমি জানি না। আসলে বেইমান বিট্রেয়ার সবসময় ছিল, এখনও আছে, মির্জাপুর ছিল, থাকবে। এদেরকে নিয়েই আমাদের হয়তো সামনের দিনগুলোতে পথ চলতে হবে। বাট ও একজন বিট্রেয়ার হিসেবে আমার কাছে মনে হচ্ছে, কারণ ও যে সমস্ত কাজ করছে আসলে হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। আর সাদিদের অ্যাক্টিভিটিস আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ওর বিরুদ্ধে আমি অফিসিয়ালি কিছু অ্যাকশনে যাব, যেটা ডকুমেন্টস অলরেডি আমার হাতে চলে আসছে এবং ডিটেলস ডকুমেন্টস আমার কাছে আছে। সো এটা নিয়ে আমি কাজ করছি। সো আমার মনে হয় যে কারো কথায় আপনারা কোনো বিভ্রান্ত হয়েন না। আমাদের অফিসিয়ালি যারা আপনাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করবে, আমার মনে হয় যে তাদের সাথে কোঅপারেট করে লাভ নেই। তারা আপনাকে রিফান্ড দিবে না। রিফান্ড দিলে আনন্দের বাজার দিবে, আনন্দের বাজারে যারা আমি দিব। সো এখানে সাদিদ বা অন্য কেউ দিবে না। তো সাদিদ যেটা করেছে, এটা পানিশমেন্ট সাদিদ পাবে, যেহেতু সে বাইকের সাথে জড়িত ছিল এবং বাইক নিয়ে সে অনেক করাপশন করেছে, যে করাপশনগুলো অলরেডি সমস্ত ডকুমেন্টস আমার কাছে এসছে। অ্যাকর্ডিং দ্যাট আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। সো আপনারা আনন্দের বাজারের উপর আস্থা রাখুন, আনন্দের বাজারের সাথে থাকুন। সো আমি পর্যায়ক্রমে আপনাদের সমস্ত রিফান্ড যেগুলি আছে, এগুলি আমি স্টেপ বাই স্টেপ সমস্ত রিফান্ড করে দেব। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশনের কিছু নেই। ফর দ্য টাইমিং একটু টাইম দেন, এগুলো আমাদেরকে কাজ করতে দেন। কাজ করে আমরা ডেলিভারি লিস্ট আমাদের অফিসিয়াল পেজে আমরা পাবলিশ করে দিব। যতটুকুই করি, 50 জনকে দিই, 100 জনকে দিই, 200 জনকে দিই, যতজনকে দিই না কেন তাদের লিস্ট একটা আমরা পাবলিশ করে দিব। অ্যাকর্ডিং দ্যাট আমরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা ডেলিভারি মানে কি ডেলিভারি টাকাগুলি আমরা সব রিফান্ড করে দিব অ্যাজ পার আপনারা যে টাকাগুলি দিয়েছিলেন সেই টাকাগুলি আমরা আস্তে আস্তে রিফান্ড করে দেব। প্রধানমন্ত্রীর কাছে ভুল বুঝিয়ে গলা টিপে এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার পায় তারা চলছে। আই থিঙ্ক সো। কারণ প্রধানমন্ত্রী দেখেন, ভালোকে ভালো বলতে হবে, আমরা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। দেখেন, বঙ্গবন্ধু আছে, থাকবে। বঙ্গবন্ধুর জন্য কিন্তু আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখেন, আজকে পদ্মা সেতু আজকে দৃশ্যমান হয়েছে। এই পদ্মা সেতু কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একক ডিসিশনের ফল। উনি কি নিজে এই পদ্মা সেতুকে ইউজ করবেন, নাকি দেশের মানুষ ইউজ করবেন, নাকি দেশের জন্য একটি অ্যাসেট? সো দ্যাট যে সৃষ্টি করে সে কিন্তু সৃষ্টির মর্মটা বোঝে। উনি কিন্তু সৃষ্টির পক্ষে, উনি কিন্তু ধ্বংসের পক্ষে না। আজকে দেখেন, আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে উনি কিন্তু নিজে ইনভলভ হয়েছেন। আজকে এই ইন্ডাস্ট্রির যে একটা ক্রান্তিকাল চলছে, আজকে এই ইন্ডাস্ট্রিটা যে আজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, আমার মনে হয় এটা উনি জানেন না। উনি যদি জানতেন তাহলে ইমিডিয়েটলি এই ইন্ডাস্ট্রির যত প্রবলেম আছে সলভ করে ফেলতেন। আজকে ইন্ডাস্ট্রিয়ালদের জন্য যদি 90,000 কোটি টাকা উনি লোন দিতে পারেন, তাহলে এই ইন্ডাস্ট্রির জন্য উনি 500, 700, 1,000 কোটি টাকা লোন স্যাংশন করতে পারবেন না? অবশ্যই পারবেন। আজকে উনি যদি এই যে স্টার্ট আপগুলি আছে তাদেরকে যদি লোনের ব্যবস্থা করে দেন, আই এম শিওর প্রত্যেকটা স্টার্ট আপ, আমরা তো এখন বিজনেস মডিউল বুঝতে পেরেছি, আমরা বিজনেস মডিউল চেঞ্জ করে আমাদেরকে যদি একটা লোনের ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা সেই লোন নিয়ে আগামী 6 মাসের মধ্যে লোন পরিশোধ করার মতো ক্যাপাসিটি আমাদের আছে, আমরা পারবো। আজকে 90,000 কোটি টাকা 2/3 কিন্তু ডিফল্টার।
আজকে তাদেরকে নিয়ে কিন্তু কথা বলা হয় না, আজকে তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা হয় না। দেখেন, কথা বললে অনেক কথা বললো, আমি সেদিকে যেতে চাচ্ছি না। ব্যাংকেরও ক্লাসিফাইড আছে, ব্যাংকেরও ডিফল্টার আছে, ডিফল্টার সব জায়গায় থাকবে, কিন্তু ফর দ্য টাইম সবাই আবার এটাকে অ্যাকোমোডেট করে ব্যবসাকে প্রফিটেবল ওয়েতে করার জন্য আমরা কিন্তু কাজ করলে সেটাকে প্রফিটেবল ওয়েতে করা যায়। আজকে ই কমার্সের একটা বিশাল সম্ভাবনা। আজকে দেখেন 18-19 কোটি মানুষের দেশে যদি 1 কোটি প্রোডাক্ট যদি আমরা ইয়ারলি সেল করতে পারি, ইটস নট এ বিগ ইস্যু, ইটস নট এ বিগ ডিল, ইটস নট এ বিগ চ্যালেঞ্জ। 1 কোটি প্রোডাক্টে যদি আপনি 100 টাকা করে প্রফিট করেন, 100 কোটি টাকা প্রফিট। একটি কোম্পানি চালাতে কি 100 কোটি টাকা লাগে না। তো সেখানে কিন্তু একটা অপরচুনিটি আছে। সেই অপরচুনিটিটাকে কাজে লাগানোর জন্য একটা ব্রিদিং স্পেস দিতে হবে, একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দিতে হবে। সেই সুন্দর প্ল্যাটফর্মটা আসলেই এই সেক্টরটা দাঁড়িয়ে যাবে। আমরা ততক্ষণ পর্যন্ত সেই অপেক্ষায় থাকি যে একটা ভালো প্ল্যাটফর্ম তারা আমাদেরকে করে দিবে। সেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে ইনশাল্লাহ আগামী সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে পারবো। সো আমরা মনে হয় যে আমি অনেক কথাই বলেছি, সব কথাই বলেছি, যতটুকু বলার ততটুকুই বলেছি। সো আমার ব্যাপারে কারো কোনো কনফিউশনের কিছু নেই। সো বি হ্যাপি উইথ আনন্দের বাজার। আপনাদের যতটুকু আস্থা ছিল, ভালোবাসা ছিল, ততটুকুই থাক। আপনারা আগামী রবিবারের মধ্যে আপনাদের সমস্ত গুগল শিটগুলি আপনার ফিল আপ করে আমাদের কাছে দিবেন। তারপরে সেগুলি আমরা চেক ব্যাক করে কাজ করার পরে আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে ডিক্লারেশন দিব আমরা কিভাবে আপনাদেরকে রিফান্ডগুলি করব। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একেবারে আমি লাইভের শেষ পর্যায়ে এসেছি। আমার মনে হয় যে আর কিছু বলার নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি সেগুলি একটু উত্তর দিতে পারি। আমার মনে হয় যে টাকা আমরা কিভাবে পাবো, আর টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিব। সো আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি শেয়ার করবেন। আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের রিফান্ডগুলি আমরা ইনশাল্লাহ এক্সিকিউট করব। সাংবাদিক প্রধানমন্ত্রী নিয়ে কে কী বলবে? ভাই, আমার পরিবারের কাছে এদেশে যার টাকা নেই তার ব্যবসা করার অধিকার নেই। এটা ঠিক না। এটা আসলে আপনি এদেশে যারা টাকা ডেলিভারি টাইমটা একটু নির্দিষ্ট। ডেলিভারিটা আমরা তো বললাম, আমরা আপনাদের গুগল শিটগুলো আমাদের কাছে দেন, আমরা একটু চেক ব্যাক করে একটু টাইম দেন, আমাদের সাথে একটু কোঅপারেট করেন, সো দ্যাট আমরা চেক ব্যাক করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা ডেলিভারিগুলো শুরু করব। সো আমি একেবারে লাইভের শেষ পর্যায়ে এসেছি। আমি আপনাদের সাথে অনেক কথা বললাম, ভুল হয়ে গেলে মাফ করে দিন। আর মিস্টেক ইজ এ পার্ট অফ লাইফ। ভুল হলেই সেখানে শেখার অপরচুনিটি থাকে। সো আপনারা আজকে যারা লাইভে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যেন স্মুথলি আপনাদের এই ডেলিভারিগুলি স্মুথলি যেন আমি শেষ করতে পারি। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।